চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী FM ইকবাল বিন আনোয়ার ডনের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম গানের মানুষ, গান শুনেই আজকে সকালটা শুরু করতে চাই। একদম প্রথমে কোন গানটি শোনাবেন আমাদেরকে? অনেকগুলো মৌলিক গান রিলিজ হয়েছে, অন এয়ার হয়েছে, তো আমি ওখান থেকে একটা গানের একটুখানি শোনাই। নিশ্চয়ই। পরাণে পরাণ বান্ধা নয়নে নয়ন, তুমি আমি দেখিব সুখেরই স্বপন। পীড়িতের সাম্পানে ভাসিয়া দুজনে, হারাবো ভাবের সাগরে খুঁজবো তোমার মন। পরাণে পরাণ বান্ধা নয়নে নয়ন, তুমি আমি দেখিব সুখেরই স্বপন। এই টাইপের গানগুলোই মানে এগুলো আমারই মৌলিক গান। এটা লিখেছেন প্লাবন কুরেশি। আচ্ছা, আমার মনে হয় যে এটা ভালো লাগবে, আমাদের দর্শকদের ভালো লেগেছে। আপনি খুব দরাজ কণ্ঠে গান করেন, আপনি কি লোকসঙ্গীত করেন? চেষ্টা করি আসলে। আমার গানের জীবনটা তো খুবই ছোট, খুব বেশি পুরনো না শিল্পীর হিসাবে। আমি জাস্ট করোনার সময়ই শুরু করেছি অ্যাকচুয়ালি। সো সেই ক্ষেত্রে কোনো স্পেশাল ট্র্যাকে পার্টিসিপেট করা আসলে খুব কঠিন। সিলেকশন করাটা নিজেকে, যে আমি নজরুল গীতি গাবো, আমি রবীন্দ্রসঙ্গীত গাবো, বা আমি লোকগীতি গাবো, বা আমি ফোক গানগুলো বেশি গাবো, আধুনিক গাবো, এইভাবে আসলে নিজেকে এখনো সিলেকশন করতে পারি নাই। তো আমি ট্রাই করি, আমি ফোক গানও একটু গাচ্ছি, দেন আমি নজরুল গীতেও চেষ্টা করছি। মানে আধুনিক গানগুলোকেই বেশি প্রিফার করছি গাওয়ার জন্য। তো আমি ইদানিং স্টেজ শোগুলোতে যে গানগুলো গাচ্ছি, এর মধ্যে খালিদ সঙ্গীত একটা গান আমার খুব পছন্দের একটা গান। ওখান থেকে আমি একটু শোনাই। জি জি, নিশ্চয়ই। তোমরা দেহটারে মূল্য দিলা, মনটারে তো নয়। দেহটারে মূল্য দিলা, মনটারে তো নয়। কে আছে মন মহাজন, মনের খবর লয়। কে আছে মন মহাজন, মনের খবর লয়। তোমরা দেহটারে মূল্য দিলা, মনটারে তো নয়। দেহটারে মূল্য দিলা, মনটারে তো নয়। কে আছে মন মহাজন, মনের খবর লয়। কে আছে মন মহাজন, মনের খবর লয়, যে মনের খবর লয়। জরির জামা জড়ায় গায়ে করে ঝিকিমিকি, অন্তরে তার তুষের আগুন পোড়ায় ধিকি ধিকি, পোড়ায় ধিকি ধিকি। জরির জামা জড়ায় গায়ে করে ধিকি ধিকি, অন্তরে তার তুষের আগুন পোড়ায় ধিকি ধিকি, পোড়ায় ধিকি ধিকি। কে বলে গো সুখী তারে, কে বলে গো সুখী তারে, যতই হোক না মুখে হাসি। কে বলে এ শুধু নয় কি অভিনয়, নয় কি অভিনয়। তোমরা দেহটারে মূল্য দিলা, মনটারে তো নয়। দেহটারে মূল্য দিলা, মনটারে তো নয়। এই টাইপের গানগুলো করার চেষ্টা করছি স্টেজে। আর এছাড়াও কভার সং তো করছি। আমার নিজের গানগুলো লিখেছেন দেশবরেণ্য বেশ গুণী কিছু মানুষ আমার জন্য গান লিখেছেন। তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনি পেশাগত জীবনে কণ্ঠশিল্পী তো শখে আপনি করছেন গান, তবে পেশাগত জীবনে আপনি বেসরকারি একটি প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো এই যে ব্যস্ততার মাঝে গান লেখা, সুর করা, গাওয়া, এত কিছু কিভাবে ম্যানেজ করছেন? আমার গানটা খুব শখের জায়গা, আর কর্পোরেট জব তো আসলে খুবই ব্যস্ততা। আমি দেশের বিশেষ করে স্পোর্টসটাকে ডেভেলপ করার জন্য আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো। এই যে উৎসাহটা পেলেন, সাহস করে এই সময়ে এসে গানটা করবেন, উৎসাহটা কে দিয়েছিল প্রথম? যখন প্ল্যান করলাম যে আমি কোনো চ্যানেলে চেষ্টা করে গান গাবো, তখন আমি বেশ কিছু গান আমি বাসায় প্র্যাকটিস করতাম। আচ্ছা, তখন তো নিজের কোনো গান ছিল না, মৌলিক কোনো গান না, একা একা। এবং সেখানে আমার মা আমাকে সবসময়
মানে ভুল ধরে দিত যে এইখানে সুরটা এরকম না ওরকম এই টাইপের। তো আমি যখন মনে হলো যে না এখন আমি নিজেকে কোথাও বলতে পারবো যে আমি গানটা প্র্যাকটিস করব, তখন আমি যেহেতু খেলার জগতের মানুষ বেসিক্যালি, তো আমি ডক্টর মাহফুজুর রহমান সাহেবকে বললাম যে ভাই আপনি যেহেতু গান গান আমি একটু ট্রাই করতে চাই। তো উনি বললেন যে ঠিক আছে আসেন, 3 দিন পরে আসেন, আপনার অডিশন হবে। তো আসলাম 3 দিন পরে, খুব ভয় ভয় যে অডিশনের ব্যাপারটা আসলে আমার ওরকম জানাও ছিল না, আমি চিন্তাও করি না এরকম। অনুভূতিটা কেমন ছিল এই যে খুব- অডিশন দিব ব্যাপারটা? আমি ওই 3 দিন আমার মানে এমনিই তো চাকরির কর্পোরেট লাইফ তো অত্যন্ত প্রেসারের, আর তারপরে ওই 3 দিন মানে আমি নাওয়া খাওয়া চিন্তা ভুলে করতেছিলাম শুধু হ্যাঁ গান। হ্যাঁ যে কিভাবে স্যাটিসফাইড করা যায়, কারণ ওখানে উস্তাদজি থাকবেন আমি জানি। তো ওখানে রাজেশ ঘোষ ছিলেন, দেন মান্নান মোহাম্মদ ভাই ছিলেন, আমি চিনি না তো ওনাদের কাউকে তেমন, বাট আমাকে যখন ভিতরে নেওয়া হলো তারপরে বলা হলো যে আপনি গান গাইতে থাকেন। তো আমি 8-10টার মতো গান আমাকে মানে যতটুকু পারি যেমন পারি আমি গেয়েছি। এরপরে আমাকে বললেন যে হ্যাঁ এটা তো হয়েছে, ডন ভাইকে দিয়ে আগামীতে গান প্রোগ্রাম যাবে। তখন বললেন যে মান্নান মোহাম্মদ ভাই আর রাজেশ ঘোষকে বললেন যে আপনারা গান লেখেন, ডন ভাইয়ের প্রোগ্রাম যাবে। তো ওই থেকে শুরু। আমার মা আমাকে খুব উৎসাহ দিচ্ছেন ইদানিংও, যে যে গানগুলো আমি গাচ্ছি বা নিজে লিখছি সুর করছি সেগুলো একটু কেমন প্রচার হচ্ছে, যেন হয়। হ্যাঁ মানে যেন ও মানে এটা যেন শ্রুতিমধুর হয়, সবার মতো যেন আলটিমেট হয়। আমি ফেসবুকে ছোট ছোট ছড়া লিখতাম, 3-4 লাইন করে করে সেটা লিখতাম। তো নোমান রহমানকে বললাম যে তুমি তো মিউজিক ডিরেক্টর, তো আমাকে এটা গান কিভাবে লেখা যায় আমাকে একটু গাইড করো। তো আমার অফিসে রুমে আসলো, এসে বলতেছে স্যার আপনি এটা লিখছেন তো, এরকম এই থিমের আরও 4 লাইন আরও 8 লাইন লেখেন একই সেন্সের। আচ্ছা, তো আমি ওইভাবেই লিখলাম। লেখার পরে পরের দিন বলতেছে যে স্যার আপনি এটা কেন লিখলেন, কিভাবে লিখলেন, আপনি এটা একটু গায়া শোনান আমাকে। আচ্ছা, তা আমি তো লজ্জা পাচ্ছিলাম আসলে, ও তো বয়সে অনেক ছোট। আমি বললাম যে তোমাকে আমি কালকে শোনাই ভাই। আমি রাতে আবার ওটাকে কিভাবে লিখছিলাম, অ্যাকচুয়ালি লেখার সময় কিন্তু সুরটা হয়ে যায়। আমার মনে হয় যে যারা সুরকার গীতিকার তারা কিন্তু এটা করে ফেলে ওই সময়। একটা ভাব নিজের মধ্যে হ্যাঁ চলে ভাব আসে। ছাড়া তো লিখতেও পারে না। তো পরের দিন আমি এটা শোনালাম যে দেখো তো ভাই এটা কেমন হলো। তো ও সাথে সাথে রেকর্ড করে বলতেছিল যে হ্যাঁ স্যার এটা হয়েছে, এটা তাহলে কি মিউজিক করবো? তো হ্যাঁ ঠিক আছে মিউজিক করো। আচ্ছা। এই মিউজিক করে এটা হলো আর কি আলটিমেটলি। মানে একেবারেই শূন্য থেকে শুরু, একদম কিন্তু শূন্য থেকে। আমি কখনো চিন্তাই করি নাই যে আমি লিখতে পারবো আবার সুর করতে পারবো, এটা আমার মানে ছিল না, ধারণাই ছিল না। এই যে বলে না যে একটা মানুষের প্যাশন যদি থাকে, এই চর্চা করতে করতে চেষ্টা করতে করতে কিন্তু হয়ে যায় একজন মানুষ শীর্ষে চলে যেতে পারেন। তো এই যে আপনার যাত্রা, আমার মনে হয় যে গান নিয়ে আপনার সামনেও আরো অনেক পরিকল্পনা রয়েছে। তবে ইতোমধ্যে যে গানগুলো হয়েছে, খুব সম্প্রতি আপনার একটা গান আমরা পেয়েছি, বেশ 2-3টা গান আমরা পেয়েছি, সেই গানগুলো রেকর্ডিং অভিজ্ঞতা সম্পর্কে একটু শুনতে চাই। এই গানগুলো মিউজিক ভিডিও, এটা গত ঈদে অন এয়ার হয়েছে। আমার 2টা মৌলিক গান অন এয়ার হয়েছে, আমারই লেখা আমার সুর করা। এটা এফডিসিতে শুটিং হয়েছে। এটা একটা বেসরকারি চ্যানেলে অন এয়ার হয়েছে এবং আমার মনে হয় যে এটা দর্শকরা এনজয় করেছে। আমার গান এই টাইপের যে গানগুলো আমি ইদানিং লিখছি এবং তারা এটা এনজয় করেছে আমার মনে হয়েছে, এবং আমাকে বলেছে পার্সোনালি, বিশেষ করে আমার বন্ধু মহল যারা আছেন শুভাকাঙ্ক্ষী, যাদের সঙ্গে প্রায়ই দেখা হয়, ওনারা বলছে যে না আগের প্রোগ্রামের চেয়ে এই প্রোগ্রামটা যথেষ্ট ভালো হয়েছে তোমার। এবারে আরেকটি গান শুনতে চাই ছোট্ট করে আপনার কাছে। তোর সব ইচ্ছাই করব পূরণ, মরণকে চাইলেও করব বরণ, শুধু একটা ছাড়া। তোর সব ইচ্ছাই করব পূরণ, মরণকে চাইলেও করব বরণ, শুধু একটা ছাড়া। বলিস না কখনো ভুলতে তোরে, বাঁচবো না তোরে ছাড়া। মরে যাব হলে আমি তুমি হারা, তুমি হারা, তুমি হারা। তোর সব ইচ্ছাই করব পূরণ, মরণকে চাইলেও করব বরণ, শুধু একটা ছাড়া, শুধু একটা ছাড়া। এটা গত ঈদে অন এয়ার হয়েছে
এটা আমার লেখা, আমার সুর করা গান। বাহ, সোনালী দিনের যে গানগুলো আমরা শুনে থাকি, আমার মনে হলো যে সেরকমই একটা গান যেন শুনলাম। এবার আপনার ছোটবেলায় একটু ফিরে যেতে চাই। আপনি এখন বর্তমানে খেলাধুলা বা ক্রীড়াঙ্গন নিয়ে অনেক কাজ করছেন। ছোটবেলায় কি খেলাধুলা, কোন খেলাটা বেশি ভালোবাসতেন? ফুটবল খেলেছি, যেহেতু ছোটবেলা বড় হয়েছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলের আমি কলেজ পর্যন্ত পড়েছি, তারপর এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ থেকে পাশ করে তারপর শাইন কলেজে ঢুকে তা এখন ওয়ালটনে আছি, এখন আছি আর কি। সেখানে ভলিবল খেলেছি আমি, ঢাকার টিমে ভলিবল খেলেছি, জাতীয় টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি অনেকবার। আর ইউনিভার্সিটিতে বাস্কেটবল খেলেছি, বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিলাম আমি, ভলিবলের ক্যাপ্টেন ছিলাম। আর এমনি লং রানার ছিলাম, মানে যে বড় দৌড় যেগুলো ছিল ওই দৌড়গুলো আমি পার্টিসিপেট করতাম। স্পোর্টস নিয়ে আমি আমাদের ইয়াং পিপুলদেরকে তাদের ব্যাড কোয়ালিটিস থেকে, হ্যাঁ, তাদের খারাপ গুণগুলোকে ইরেজ করার জন্যই খেলাধুলায় নিয়ে আসা, এবং আমি সেটাই চেষ্টা করেছি। আর ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য স্পোর্টসের কোনো বিকল্প নাই, এবং আমার মনে হয়েছে যে তাদেরকে যদি বাইরে আনা যায় সরকারি বিধিনিষেধ মেনে, সেক্ষেত্রে তারা আরও ভালো থাকবে। তো সেটাই প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে আমি এটাকে শুরু করেছিলাম, এবং অনেক খেলা আমরা মানে অনুষ্ঠিত করেছি। অনেকজন ইয়াং পিপুলদেরকে মানে তাদেরকে সুস্থ রাখার জন্য এই কাজগুলো আমি করেছি আজ ক্রীড়া সংগঠক হিসাবে। ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন দেখতেন, সঙ্গীত শিল্পী নাকি খেলোয়াড়? আমার ইচ্ছা ছিল ব্যারিস্টার হওয়া, কারণ আমার আব্বা যেহেতু আইনজীবী ছিলেন, কিন্তু ফাইনালি ওইটা হয় নাই, পারি নাই। আমি এগ্রিকালচার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, আমি একজন কৃষক মানুষ বেসিক্যালি। আমি নিজেকে এই পরিচয় দিতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, যেন আপনি সকল ক্ষেত্রকেই এভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং অবশ্যই একজন কণ্ঠশিল্পী হিসেবে যেহেতু হৃদয় থেকে সুরকে ধারণ করছেন, নিশ্চয়ই আমরা চাইবো আপনি এভাবেই গান নিয়ে এগিয়ে যাবেন। আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনার একটি গান শুনে আজকে আমরা শেষ করব, তবে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ব্যবসায়ী লুইস বিউলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রতিবেশীকে ভালোবাসুন, কিন্তু তার আগে ভালো প্রতিবেশী খুঁজে নিন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান শুনবো। বাংলাভিশনের প্রত্যেকজন গর্বিত দর্শককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটুখানি বলতে চাই যে আপনারা বাংলা গান শুনবেন, আপনারা উৎসাহিত করবেন নতুন শিল্পী যারা আসছেন, যারা গান করছেন, তাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে আমাদের বাংলা গানের ভাণ্ডারটা আরও বেশি সমৃদ্ধ হয়, এবং বাংলা গান যেন চলতে থাকে, ভালো ভালো গান যেন বিভিন্ন সুরকার গীতিকারের কাছ থেকে আসে, ভালো শিল্পী যেন আমাদের দেশে হয়। এটাই। কোন গানটি শোনাবেন? মার গানই শুনি। মা মা গো, আমি তোমার নারী ছেঁড়া ধন, মা মা গো, আমি তোমার বেদনার বাঁধন। তোমার কষ্ট মহাশ্রেষ্ঠ, তোমার কষ্ট মহাশ্রেষ্ঠ বলে আল কুরআন। মা মা গো, আমি তোমার নারী ছেঁড়া ধন। তোমার কষ্ট মহাশ্রেষ্ঠ, তোমার কষ্ট মহাশ্রেষ্ঠ বলে আল কুরআন। মা মা গো, আমি তোমার নারী ছেঁড়া ধন।